তার মানে সরকারের সিদ্ধান্ত হচ্ছে কোটা ফিরে আসুক, কিন্তু আপনি কোর্টে আপিল করছেন সিদ্ধান্তের বিরুদ্ধে। এটা এক্সক্লুসিভলি সরকারের জুরিসডিকশন। সরকার চাইলে কোটা রাখবে, কতটুকু রাখবে সেটা সরকারের ইচ্ছা, কতদিন রাখবে সেটা সরকারের ইচ্ছা। সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল। এত কিছু করেও কি শেখ হাসিনার শেষ রক্ষা হবে? অনেক চেষ্টা সে করতেছে, বাট কোনো চেষ্টাই কাজে দিবে না, কারণ তার সময় আসলে বেশি দিন নাই। সে সব দিক দিয়েই তার অবস্থানকে সে নিজে খারাপ করছে, তার অবস্থানকে সে নিজে খারাপ করে আজকের এই অবস্থানে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেই ভিডিওগুলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব বহন করে চলেছে। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো। তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, এমনকি একজন আমাদের মিত্রশক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। আমরা মেয়েরা বসে থাকতো না, তারাও কিন্তু কাজ করতো। পিরোজপুরের যে মেয়েটা, তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে, রান্না করতো এবং তার উপর পাশবিক অত্যাচার হতো, কিন্তু ওরই ফাঁকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতলমারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো। ধরা পড়ার পরে তাকে গাড়িতে, দুটো গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে সেই গাড়ি দুদিকে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়। এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। হ্যাঁ, আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে, এখানে কেউ শান্তি কমিটিতে, কেউ রাজার কমিটিতে ছিল, কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি। কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল, তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো, অত্যাচার করতো এবং লুটপাট করতো, গণহত্যা চালাতো। তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাদেরকে বিচার করে তাদের ফাঁসি, অনেকের ফাঁসিও দিয়েছি। তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছে। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের, জাতিপিতার একটি ডাকে এদেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে গেছে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। আর এই যারা ওই বাহিনীতে ছিল তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তো আমাদের ভুললে চলবে না। আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন, তবে কালকে যেভাবে শক্ত করে উনি বলেছেন, এটা আমার জন্য একটা বড় পাওয়া, কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি। এবং এটা আমার কাছে মনে হয়েছে যে নেত্রী যদি, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন আর জিরো টলারেন্স লাগবে না, একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি, তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা, মানে আমার বিষয়টা এমন হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি নাচুন্যা বুড়ি আরও পাইছে ঢুলের তালি। আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই বেশি শক্তভাবে আসি, আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এইরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না। তো আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি, তাইলেই কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে যেতাম না। এখন সমস্যা কি, এটা আসলে আমি কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন টেনে, তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেইমানি করেছে ওনার সাথে। উনি যখন কাউকে যদি মহব্বত করেন, মায়া করেন এবং লালন করেন, এরা যখন নেত্রীর অগোচরে এই ধরনের কাজ করে, তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে শুরু করে কোন পদে নাই, এরা কিছুদিন ক্ষমতা পাইলেই এই গণভবনটাতে ঢুকে
নেত্রী কিছুদিন একটু যদি আদর করে তাতেই মনে করে যে একটা ব্ল্যাক চেক পেয়ে গেছে, এখন যদি কিছু টাকা বানানো যায়, সবাই না, এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় না। আপনি দেখেন, আপনার মনে আছে কিনা, বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান, যার বিরুদ্ধে 9টা বাড়ির মামলা আমি করছি, এই যে আব্দুস সুবহান গোলাপ, মামলা করছি, মামলা চলতেছে, ইনকোয়ারি চলতেছে, দুদকে এখনো চলেই, দুদকে ইনকোয়ারি। শুনেন, সবসময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয়তো পাই না, কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয়। দেখেন এইবার তার এলাকার কালকিনির মানুষ একেবারে সহায় দিছে, মানে কত চেষ্টা করে ভদ্রলোক কিন্তু এই নৌকা নিয়েও জিততে পারে নাই। এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে, কোনো না কোনোভাবে তো কিছু বিচার হচ্ছে। নেত্রী যাকেই টেনে নেয় বেশিরভাগ লোক নেত্রীর সাথে বেইমানি করে। এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো, আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এত কোয়ালিফাইড, এত ধৈর্য ওনার। উনি তো বলেনি উনি নীলকণ্ঠ হয়ে গেছেন, এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে। শুনেন, একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই, দুইজনই তো উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে, তার কারণে উনি নীলকণ্ঠ হয়ে গেছে। তো এইটা আমাদের দুঃখের বিষয়। পিয়ন বলেন, বিশেষ সহকারী বলেন, বা পিএস অমুক বলেন তমুক বলেন, বেশিরভাগ লোকই কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে, দেশটারে ক্ষতি করে গেছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে খুবই ঘটনাবহুল একটা সময় চলছে। গতকাল রাতেই আমরা জানি, গভীর রাতে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গার ইউনিভার্সিটির স্টুডেন্টরা গভীর রাতে রাস্তায় নেমে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে। তিনি তীব্র ক্ষোভ নিয়ে কোটা প্রসঙ্গে বলেছিলেন যে রাজাকারের নাতিনাতনিরা চাকরি পাবে নাকি যদি মুক্তিযোদ্ধার নাতিনাতনিরা না পায়। এর প্রতিবাদে স্লোগান হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যদিও এরপর এরকম একটা কথার সাথে যুক্ত ছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সো যারা স্বৈরাচার স্টুডেন্টদেরকে রাজাকার বলছে, আর কেউ স্পষ্টভাবে যদি বলেও থাকেন এটার মানেটা কি, কেন বলছেন, এটা আমাদের বোঝার কথা আছে। যাই হোক, তাদের এই আন্দোলনের মধ্যে প্রত্যাশিতভাবেই ছাত্রলীগ হামলা করেছে অন্তত 3টা ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে ছাত্রলীগ। কারণ ছাত্রলীগ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় নেতারা এই আওয়াজ তুলছিলেন যে তারা সাধারণ ছাত্রদের নিয়ে মাঠে প্রতিরোধ করে তুলবেন। লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, এটা ধারণা করেছি, কথা বলেছি, এবং তাই হয়েছে। এটা আরও ঘটবে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এর মধ্যে একটা খুবই অ্যালার্মিং সাইন আছে, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে কোটা নিয়ে কথা বলেছেন, তাতে একটা প্রশ্ন আমার মাথায় খুব সিরিয়াসলি উঠেছে, সেটা নিয়েও আলোচনা করব। সুপ্রিম কোর্টে বা দেশের উচ্চ আদালতে কোটা নিয়ে কি তাহলে সরকার নাটক করছে? আমি আবারও বলছি, সরকার কি নাটক করছে? আমাদের মনে হতেই পারে। কেন? সেই প্রসঙ্গে আরও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটাকে আমরা যুক্ত করে এর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, যে কারণে বলছে অ্যালার্মিং সাইন আছে, মন্ত্রীরা হেইট স্পিচ দিচ্ছেন এবং এটা উস্কে দেওয়া হচ্ছে। এবং তার এই হেইট স্পিচের পরে, তাদের এই হেইট স্পিচের পরে যেটা হয়েছে, অনেকেই আবার পাল্টা তাদের ঘরানার লোকজন ফেসবুকে দেখছি আরেকটা স্ট্যাটাস দিচ্ছেন। সেটা প্রসঙ্গে একটা কথা বলতে চাই। দুজন মন্ত্রী কথা বলেছেন। ডাক্তার দীপু মনি, উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা এরকম, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না। ডাক্তার দীপু মনি ঘটনাচক্রে আমার প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজেরই অনেক আগের একজন স্টুডেন্ট, তার সাথে আমার কোনো সামনাসামনি দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু এই কথাটাই বলতে বাধ্য হচ্ছি। মানে যারা রাজাকার বলে, কেন বলে এটা না বোঝার মতো বুদ্ধি ডাক্তার দীপু মনির নেই তা না, আছে, নিশ্চয়ই আছে। কিন্তু উনি এখন আওয়ামী লীগ করেন, উনি আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সবই ডামি মন্ত্রী, ডামি এমপি, দীর্ঘদিন থেকে এই দলটার সাথে আছেন, তাই তাকে এগুলো বলতে হয়। কিন্তু উনি এই ধরনের মন্তব্য করে সমাজে ঘৃণা উৎপাদন করছেন। এর চাইতে আরও কথাবার্তা বলেছেন জনাব জুনায়েদ আহমেদ পলক, যোগাযোগ প্রযুক্তি ও তথ্য প্রতিমন্ত্রী। উনি কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন। একটা এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25শে মার্চ ছাত্র শিক্ষকদের গণহত্যা করেছে রাজাকাররা, সেই রাজাকারদের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না। এরপর তিনি আবার স্ট্যাটাস দেন কিছুক্ষণ পর, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এটাকে আবার অনেকে অ্যাম্পলিফাই করেছে। এই স্লোগানটা নিয়েই সিরিয়াস আপত্তি আছে, সেই জায়গায় আসবো। তারপর এসে একটা জায়গায় উনি 1:15 মিনিটে, আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। তিনি লিখেছেন 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। হেট স্পিচ, মারাত্মক হেট স্পিচ উৎপাদন করছেন এবং একটা বাইনারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই আন্দোলনটাকে। আমরা দীর্ঘদিন থেকে বলেছি যে মুক্তিযুদ্ধের সময়ে অ্যাক্টিভলি কোলাবোরেট করা আর নীতিগতভাবে পাকিস্তানের অখণ্ডতা সমর্থন করা মানুষের পার্সেন্টেজ 1%ও হবে না। এর বাইরে প্রত্যেকে আয়দা মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, স্বজন হারিয়েছেন, অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। প্লেন অ্যান্ড সিম্পল। সো আপনি যিনি মুক্তিযোদ্ধা নন আর বাকি সবগুলোকে রাজাকার বানিয়ে দিতে চাইছেন,
ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীর দিক থেকে একই রকম বক্তব্য এসছে এবং সেটা এখন অ্যাম্প্লিফাইড হচ্ছে। হেট স্পিচ তৈরি করছেন মন্ত্রীরা। আমাদের এই জায়গাটাতে খেয়াল রাখা দরকার এবং তাদের পরিকল্পনা আমরা বুঝতে পারা উচিত। এই যে রাজাকার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় অনেকেই আওয়ামীপন্থী লোকজনকে, যারা সরাসরি আওয়ামী লীগ করেন বা ওই পন্থী লোকজন স্ট্যাটাস দিচ্ছেন এবং সেই পুরনো স্লোগানটা, মুক্তিযুদ্ধের সময় স্লোগানটা ছিল, এই স্লোগানটায় সমস্যা আছে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। একটা যুদ্ধের সময় আপনি বাঙালি মেজরিটির মানুষকে একটা বাঙালি আইডেন্টিটি দিয়ে ইউনিফাই করে একটা যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য হয়তো এটা সঠিক ছিল, কিন্তু আপনি যুদ্ধে জয়ের পর এই আইডেন্টিটি নিয়ে ক্রমাগত কথা বলা, আপনি এটাও ঘৃণা উৎপাদন করেন। প্রতিটা আইডেন্টিটি পলিটিক্স মানেই ঘৃণা উৎপাদন করা। আমাদের সমাজে দীর্ঘদিন থেকে বলা হয়েছিল যে সাম্প্রদায়িকতা রোধ করার জন্য বাঙালি এই সেন্টিমেন্টটা, আমাদের এই আইডেন্টিটিটাকে সামনে নিয়ে আসলে ভালো হবে। আমি একটা কলাম লিখেছিলাম সেই সময়, তখনও খুব আলোচনা হচ্ছিল। মানে আপনি একটা আইডেন্টিটি, কারণ ধর্মীয় আইডেন্টিটিকে যদি সাম্প্রদায়িকতা বলেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, সেটাকে চাপা দেওয়ার জন্য একটা জাতিসত্তার আইডেন্টিটি আনেন। অল্প একটু বলে রাখি, আমি আমার ওই কলামটার লিঙ্ক মন্তব্যে দিয়ে দেবো, যাদের আগ্রহ আছে পড়বেন। আপনি অন্যদেরকে আদার করে দেন। সো বাঙালি আইডেন্টিটির মেজর প্রবলেম এটা। এই দেশে তো সব মানুষ বাঙালি না। এই আলাপ সেই আমাদের প্রথম কনস্টিটিউশনের সময় মানবেন্দ্র নারায়ণ লারমা যখন জাতীয়তা বাঙালি লেখা হয়েছিল তখনই তুলেছিলেন। চাকমা তো বাঙালি না। আমার জন্ম বেড়ে ওঠা একটা পাহাড়ি জেলায়, রাঙামাটি জেলায়। আমি প্রচুর এরকম নন বাঙালি মানুষ, আমার চাকমা, মারমা, ত্রিপুরা, তংচঙ্গা বন্ধু ছিল। সো আমি তো ওদের সাথে বেড়ে উঠেছি। ওরা বাঙালি না, তো ওরা কেউ বাঙালি মনে করে না, নিজেদেরকে সমতলে আছে। এবং আমাদের এখানে উর্দুভাষী বেশ কিছু মানুষ আছে যাদেরকে আমরা আটকে পড়া পাকিস্তানের মধ্যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া আছে, তারাও বাঙালি না। এছাড়া সমতলে আমাদের আরও অনেকগুলো নৃগোষ্ঠী আছে, সাঁওতাল আছে, গারো আছে তো। সো আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটাও বাজে স্লোগান, এটাও দেওয়া হচ্ছে। যাই হোক, আসল যে আলাপ সেটাই আসি। আমরা প্রধানমন্ত্রীকে গতকাল খুব অ্যাগ্রেসিভলি কোটার পক্ষে সাফাই গাইতে দেখলাম। উনি কোটার পক্ষে কিছু ডেটা দেওয়ার চেষ্টা করেছে, ওটা নিয়ে আমি আলাদাভাবেও কথা বলবো, যে আপনি নারী কতজন গেছে, অন্য রেখার কেউ কোথায় গেছে, সেসব হিসাব নিকেশ। প্রথম কথাটা হচ্ছে, আমরা একটু কোর্টের জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। সরকারের বিরুদ্ধে সরকার 18 সালে একটা পরিপত্র জারি করেছিল, প্রধানমন্ত্রীর ভাষায় উনি বিরক্ত হয়ে করেছিলেন, কিন্তু সরকার এটা করেছিল। আমি আমার আগের ভিডিওতে বলেছি, উনি বিরক্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে এটা শপথ ভঙ্গের শামিল, কারণ উনি শপথ নিয়েছিলেন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তারপর কি হলো? মুক্তিযোদ্ধাদের কিছু নাতিপুতি গিয়ে হাইকোর্টে রিট করলো, কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, কারণ সরকার কোটা বাতিল করে দিয়েছে। তো হাইকোর্ট শুনানি করে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে, না তুমি কোটা বাতিল করে ঠিক করো নাই, পূর্ণাঙ্গ রায়টা প্রকাশিত হয়েছে। তারা মুক্তিযোদ্ধা কোটা 30% রাখতে বলেছে, অন্যগুলো রাখতে বলেছে, অন্যগুলো এদিক সেদিক করা যাবে। এটা নিয়েও কথা বলেছি, কলাম লিখেছি। হাইকোর্টের কোনো এখতিয়ারই না কোটা রাখতে বলা বা কত পার্সেন্ট কোটা রাখতে হবে সেটা বলা। যাই হোক, ওই আলোচনা এখন না। তারপরে সরকার ওই মামলায় হারলো। একটু খেয়াল করি, তারপর সরকার আপিল বিভাগে গেছে। তার মানে সরকারের ভাবটা এরকম, হাইকোর্টের রায়টা আমি পছন্দ করছি না, এই যে হাইকোর্ট কোটা রেস্টোর করলো এটা আমি পছন্দ করছি না, আমি আপিল বিভাগে গেলাম। আপিল বিভাগে গিয়ে যেটা হলো, এই যে হাইকোর্টের রায়টা 1 মাসের জন্য স্থগিত থাকলো, হিয়ারিং হবে, শেষে সিদ্ধান্ত হবে। তার মানে সরকার আমাদের সামনে এই ইমেজ তৈরি করতে চাইছে, আমরা তো মামলা হেরে গেছি, আমরা কিন্তু আপিল করছি, তাই তো? আমাদের কাছে মেসেজ এটা দিতে চাইছে। আমি 2 মন্ত্রীকে এই কথা বলতে দেখেছি, সম্ভবত আমি ভুল না করলে তথ্য প্রতিমন্ত্রীও বলেছেন যে সরকার তো আপিল করেছে। মানে তার মানে সরকার খুবই আন্তরিক, কোটা যে বাতিল করে দিয়েছে সেটাকে আবার সরকার পাল্টে দিতে যায়। সরকার তার 18 সালে যেটা ছিল সেটাই পছন্দ করছে, ওনাদের ঢং এটা, যে আপিল বিভাগে তো আমরাই গেছি, সরকারই গেছে। কিন্তু প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা যা যা কথা বলছেন, এই যে তথ্য প্রতিমন্ত্রীও দীর্ঘ সময় ধরে ভিডিও করেছেন, উনি সংবাদ সম্মেলন করেছেন, করে উনি সেখানে বোঝানোর চেষ্টা করেছেন কেন কোটা লাগবে, কোথায় কোথায় খামতি হচ্ছে। প্রধানমন্ত্রীও সিরিয়াসলি কোটা নিয়ে কথা বলেছেন, কোটা রেস্টোর করার পক্ষে কথা বলেছেন, এবং আগের সিদ্ধান্ত বিরক্ত ছিলেন, এবার ওনার বিরক্তি কেটেছে, উনি এবার এটাকে রেস্টোর করতে চান এবং খুবই অ্যাগ্রেসিভ ঢঙে আন্দোলনকারীদেরকে, মুক্তিযুদ্ধ মানে রাজাকারদের এক ধরনের প্রকারান্তরে নাতি নাতনি বলছেন, এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে সরকারের সিদ্ধান্ত হচ্ছে কোটা ফিরে আসুক, কিন্তু আপনি কোর্টে আপিল করছেন সিদ্ধান্তের বিরুদ্ধে। নাটক না এটা? কি মনে হয়? আপনি যদি কোটা চেয়ে থাকেন, হাইকোর্ট না করে দিয়েছে, আপিলের দরকার নাই, আপনি মেনে নিয়ে চলে আসলেন, আপিল করা তো বাধ্যবাধকতার মধ্যে নাই, চলে আসলেন। আপনি সরকারও আপিল করেছে এটার বিরুদ্ধে, কেন? মানে আমাদের সামনে পারসেপশন দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে সরকার এই কোটা চাইছে। এবং আমরা খুব ভালো বুঝি, বহু সিদ্ধান্ত, যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে সিদ্ধান্ত হয়েছিল বাতিলের সময়, সরকারের ইচ্ছা শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে এসছে, এগুলো আমাদের খুব কমন পারসেপশন আমাদের সমাজে, আমাদের দেশে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।